হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে চলে এসেছি আমরা মাধ্যমিক 2025 এবিটি টেস্ট পেপার পেজ নাম্বার 140 পাতা নিয়েছি। তোমরা এই বইটা বের করো 140 পাতা থেকে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করে দিচ্ছি। তো দেখো আমরা একের 1, 2 আমরা একসঙ্গে নিয়েছি। তাহলে আমরা প্রথমে একের অঙ্কগুলো করাবো। একের অঙ্কগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো চলো তোমরা বইটা খুলে নাও, এবিটি টেস্ট পেপার তোমাদের হাতে সবার কাছে আছে। বই খুলে তোমরা একের 1, 2 দেখো, আমি করাচ্ছি। তো প্রথমে আমরা দেখো একের 1 নম্বরটা করাবো। কোনো মূলধন x বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত % হবে? দেখো কোনো মূলধন বলেছে, তো মূলধনটা এখানে জানা নাই, তো মূলধনটাকে আমরা x ধরে নিলাম। ঠিক আছে, x ধরবো না, যেহেতু এখানে x বছর দেওয়া আছে, তো মূলধনটাকে আমরা y ধরে নিই। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে x বছরে দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ বলতে আমাদের সুদ আসলটা 2y হয়ে যাবে। সুদ আসল যদি 2y হয়, তাহলে আমরা আসলটা বের করতে পারবো, i থেকে আমরা আসল বলি। তাহলে আসল সমান কী হবে? সুদ আসল থেকে আসলটা বাদ দাও, তাহলে আমরা সুদ পেয়ে যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওয়াইটাকে আমরা আসল ধরেছি। তাহলে যেহেতু x বছরের দ্বিগুণ হবে, তাহলে সুদ আসলটা হয়ে যাবে 2y। তাহলে আমরা সুদটা বের করে নিতে পারবো। তাহলে সুদটা আমাদের কত হয়ে যাবে? 2y - y। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের সুদটা y পেয়ে গেলাম। এবার আমরা সূত্র জানি i = PTR/100। এখানে মানগুলো বসাও, i বলতে y, p বলতে y, t সময়টা এখানে আছে x বছর, আর সুদের হারটা আমাদের বের হবে এখানে। আচ্ছা এখানে দেখো y কেটে দাও, এখানে 1। তাহলে r এর মানটা আমরা কত দেখতে পাচ্ছি? তাহলে এখান থেকে r এর মানটা আমরা দেখতে পাচ্ছি, এটা উল্টে যাবে, 100/x হয়ে যাচ্ছে। তাহলে 100/x%। দেখো কোথায় আছে 100/x%, বি নাম্বার আমাদের অ্যান্সারটা। এবার চলে এসো 2 নম্বরটা। 2 নম্বরটা বলেছে 2x² + 5x + k - 3 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্য হলে কে এর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো একটা দ্বিঘাত সমীকরণের বীজগুলো যদি পরস্পর অন্যান্য হয়, অন্যান্য বলতে একটা যদি আলফা বীজ হয়, তাহলে অপর বীজটা হবে 1/α। ঠিক আছে, তাহলে এভাবে দুটো বীজ হলে পরে পরস্পর অন্যান্য, তাহলে আমরা দেখতে পাবো দ্বিঘাত সমীকরণের এই যে সিটা আছে ধ্রুবক সংখ্যাটা, সিটা আর এটা s² সংখ্যাটাকে এ বলা হয়, আর সি বলতে ধ্রুবক সংখ্যাটা। তাহলে c = a হয়ে যাবে। তাহলে আমরা এখানে k - 3 = 2 লিখতে পারবো। তাহলে এখান থেকে k এর মানটা পেয়ে যাচ্ছে কত? 5 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার আমাদের 5, সি নাম্বার অপশানটা মিলছে। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ক্লাসগুলো যদি ভালো লাগে তো তোমরা ভিডিওগুলোকে লাইক করবা এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করবা। এবার নিয়েছি আমরা একের 3 আর 4 একসঙ্গে নিয়েছি। দেখো 3টা বলছে PQRS একটি বৃত্তস্থ সামুদ্রিক হলে P এর মানটা বের করতে বলেছে। আচ্ছা আমাদের বৃত্তস্থ সামুদ্রিকের কথা বলেছে, তাহলে আমরা যদি একটা বৃত্তস্থ সামুদ্রিক তৈরি করি, তাহলে এখানে দেখো PQRS। ঠিক আছে, এভাবে বৃত্তস্থ সামুদ্রিক তৈরি করলাম। আচ্ছা আমরা জানি আমাদের একটা প্রয়োগ আছে যে বৃত্তস্থ সামুদ্রিক যদি হয়, তো বৃত্তস্থ সামুদ্রিকটি একটি আয়তক্ষেত্র হয়। ঠিক না, বৃত্তস্থ সামুদ্রিক সবসময় কী হবে? একটা আয়তক্ষেত্র হবে, এটা আমাদের প্রমাণ আছে। তাই এটা যদি আয়তক্ষেত্র হয়, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা দেখো পি কোণের মানটা আমাদের বের করতে বলেছে, তো পি কোণ কত হবে? 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এটা জানতে হবে যে বৃত্তস্থ সামুদ্রিক হয় একটি আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্র হলে আমরা জানা আছে তো আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। তাহলে অ্যান্সার দেখো আমরা সি নাম্বারটা পেয়ে গেলাম। আর 4টা দেখো বলছে 2 cos 3θ = 1 হলে থিতার মান হবে কোনটা? এখান থেকে থিতার মানটা বের করতে হবে। তো আমরা দেখো এখান থেকে যদি আমরা সমাধানটা করি, তাহলে cos 3θ = 1/2, আর 1/2 এর জায়গায় আমরা বসিয়ে দেবো cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানটা হচ্ছে 1/2। তাহলে এখানে cos যদি ভ্যানিশ করি, তাহলে 3θ মান পেয়ে যাবো 60 ডিগ্রি। তাহলে এখানে কাটাকাটি করো, তাহলে এটা হয়ে গেল আমাদের, দেখো থিতার মানটা 20 ডিগ্রি পেয়ে গেলাম। 20 ডিগ্রি কোথায় আছে? সি নাম্বার অপশানে। দেখো আমরা 1এর 5, 6 একসঙ্গে নিয়েছি। 5এরটা বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হবে? আচ্ছা দেখো আয়তন সমান বলেছে আর উচ্চতা অনুপাত দেওয়া আছে দুটি চোঙে। তাহলে আমরা দেখো উচ্চতার অনুপাত থেকে প্রথম চোঙের উচ্চতা h ধরবো 1 থেকে, আর দ্বিতীয় চোঙের উচ্চতা 2h নিতে পারবো। তাহলে প্রথম চোঙের উচ্চতা আমরা h নিলাম, আর দ্বিতীয় চোঙের উচ্চতা 2h নিয়ে নিলাম। তাহলে আমরা দেখো উচ্চতা পেয়ে গেলাম। আর প্রথম চোঙের ব্যাসার্ধ R1 নিলাম, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ আমরা R2 ধরে নিলাম। এবার দেখো আয়তন সমান বলেছে, তাহলে প্রথম চোঙের আয়তন পাই R²H। তাহলে R বলতে R1², H বলতে তো H আছে আমাদের, সমান হবে দ্বিতীয় চোঙের আয়তনের সঙ্গে। দ্বিতীয় চোঙের আয়তন পাই R², আর বলতে এখানে R2 হবে, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2 ধরলাম।
আর এখানে পাই আর স্কোয়ার এইচ বলতে দেখো এখানে আমাদের এইচটা আছে 2h, দ্বিতীয় জঙ্গের এটা উচ্চতাটা, তাহলে এখানে আমরা 2h নিয়ে নেব। আচ্ছা, এখান থেকে দেখো আমরা R1:R2 পেয়ে যাব, পাই কেটে দাও আর এইচ কেটে দাও। তো আমাদের এখানে দেখো এদিকে R1² বাই আর এদিকে R2², আমরা বাই করে দিলাম, আর এদিকে শুধু ডান দিকে আমাদের 2 থেকে গেল। তাহলে আমরা দেখো ইমপ্লাইজ আমরা করলাম R1/R2 তার হোল স্কোয়ার, আর ডান দিকে আমরা √2 দিয়ে আমরা তার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে দেখো আমরা মানটা কীভাবে বের করব, আমরা যদি স্কোয়ারগুলো উঠিয়ে দিই তাহলে আমরা পেয়ে গেলাম R1/R2 সমান এদিকে √2। আচ্ছা, √2 নিচে তো 1 আছে, তাহলে অতএব আমরা বলতে পারবো R1:R2 সমান √2:1। তা দেখো √2:1 আছে ব্যাসার্ধের অনুপাত, কোথায় অপশানটা মিলছে, আমাদের ডি নাম্বার অপশানটা মিলে গেছে। এবার 6 নাম্বারটা দেখো কি বলছে, দেখো 30, 34, 35, 36, 37, 38, 40 এভাবে তথ্যগুলো দেওয়া আছে। বলছে এই তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত মধ্যমা বৃদ্ধি পাবে। আচ্ছা, তো আমরা এই তথ্যগুলোর মধ্যমা বের করব, তারপরে আমরা 35কে বাদ দিয়ে মধ্যমা বের করব, তারপরে আমরা বিয়োগ করে দেখব, পার্থক্য করে দেখব কত বৃদ্ধি পেল। তাহলে আমরা প্রথমে মধ্যমা বের করব তথ্যগুলো। দেখো এদের মধ্যমা আমরা কী করে বের করতে পারবো, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখো মানগুলো কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, মানে ছোট থেকে বড় আকারে সাজানো আছে। তাহলে মধ্যমা আমরা বের করতে পারবো যদি সংখ্যাগুলো গুণা যাচ্ছে। দেখো সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টা যদি এখানে সংখ্যা হয় তাহলে মধ্যমা আমরা কাদের মধ্যমা বলবো। দেখো তাহলে এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7টা সংখ্যা আছে, তাহলে 7টা সংখ্যা হলে দেখো মধ্যমা কিন্তু আমরা পেয়ে গেলাম কত, 36 পেয়ে গেলাম। তাহলে প্রথমবার সব সংখ্যাগুলো নিয়ে মধ্যমা কত আমাদের 36, এটা একটা মধ্যমা পেয়ে গেলাম, মাঝেটাকে মধ্যমা বলা হয়। আচ্ছা, এবার দেখো যদি 35 যদি আমরা না নিই, 35কে যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে 35 সংখ্যাটা যদি বাদ দেওয়া যায়, ঠিক আছে, তাহলে 35 আমরা মুছে দিলাম। তাহলে এখন সংখ্যা দেখো কটা দাঁড়াচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে সংখ্যা 6টা মানে জোড় সংখ্যা। তাহলে মধ্যমা দেখো এদিকে 2, এদিকে 2, এদিকে 2, তাহলে মধ্যমা হয়ে গেল এই 2 জন, তাই না, এই 2 জন এখন মধ্যমা, 35 বাদ দিয়ে মধ্যমা 2 জন। তাহলে মধ্যমা বের করার নিয়ম, 2 জন যদি মধ্যমা বের হয় তাহলে দেখো তাহলে এখানে হবে 36 প্লাস 37, এদিকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এভাবে আমরা যদি তথ্যের সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যমা থাকবে 2 জন, আর 2 জনকে বের করলে কী হবে, 2 জনকে যোগ করবো আর 2 দিয়ে ভাগ করবো, এভাবে কিন্তু মধ্যমা বের হয় জোড় সংখ্যা থাকলে পরে সংখ্যাগুলো। তাহলে এখানে দেখো এখানে আমরা যদি যোগ করে দিই তো উপরে আমরা কত পাচ্ছি, এখানে 73 পেলাম যোগ করে, আর নিচে 2, তাহলে এখন মধ্যমানে পেলাম এটা। এবার দেখো আগে মধ্যমা পেয়েছিলাম এটা, আর 35 না রেখে মধ্যমা পেয়েছি এটা, তাহলে বলছে না রাখলে কতটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা বড় মান আছে, তাহলে এই বড় থেকে ছোটোটা আমরা বাদ দিয়ে দেবো, এটা আমরা বাদ দিচ্ছি, দেখি কত আসছে, এটা বিয়োগগুলো আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমাদের দেখো লসাগু তো 2, এদিকে 73 আর এখানে 36 দিয়ে 72, তাহলে কিন্তু দেখো 1/2 আসলো, 1/2কে যদি ভাগ করা যায় তাহলে 0.5 পাবা। তো দেখো 0.5 কিন্তু মধ্যমা বৃদ্ধি পাবে 35 যদি না থাকতো। তাহলে দেখো অপশানটা কোথায় আছে, আমাদের ডি নাম্বার অ্যান্সারটা মিলছে। এবার আমরা 2 এর প্রশ্নগুলো এসেছি, 2 এর প্রশ্নগুলো আমাদের আছে শূন্যস্থান টাইপের প্রশ্ন। তো দেখো 2 এর 1, 2 একসঙ্গে নিয়েছি, তাহলে 2 এর 1-এরটা আমরা দেখে নেব। x² - 2 + b × x + 6 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত হবে। এখানে দেখো আমাদের দ্বিঘাত সমীকরণের x² মাইনাস আছে, তাহলে আমাদের এই পার্টটা হবে বীজদের যোগফল প্লাস, আর এই পার্টটাকে বলবো বীজদের গুণফল। এভাবে আমরা বলতে পারবো যদি x² মাইনাস থাকে, এখানে কোনো সংখ্যা যদি না থাকে, তাহলে x² - বীজদের যোগফল × x + বীজদের গুণফল = 0। এভাবে আমাদের একটা সূত্র আছে। তাহলে বীজের গুণফলটা আমাদের জানা হয়ে গেছে 6, আর একটি বীজ দেওয়া হচ্ছে 2, তাহলে একটি বীজ যদি 2 দেওয়া থাকে তাহলে বীজের গুণফলটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে অপর বীজটি পেয়ে যাবো আমরা। তাহলে 2, 3, 6, তাহলে অপর বীজটি হয়ে গেল আমাদের 3। এবার 2 অঙ্কটা দেখো কি বলছে, 3 জনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত 3:4:6 এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত বলে দিয়েছে 3:2:9 হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত বের করতে বলেছে। মানে লগ্নিকৃত সময়ের অনুপাত বলতে তারা 3 জন কত সময় ধরে মূলধনটা নিয়োগ করেছিল, তাই না। তা আমরা সেই সময়টা আমরা ধরে নেব যে প্রথম জন x, ঠিক আছে, x সময় ধরে দিয়েছিল, আর
এক্স একক ধরে নাও, এক্স বছর হতে পারে, মাসও হতে পারে। আর দ্বিতীয়জন ওয়াই একক সময় ধরে এটা নিয়োগ করেছিল টাকাটা, মূলধনটা। আর তৃতীয়জন জেড জেড একক সময় ধরে টাকাটা নিয়োগ করেছিল। তাহলে এবার দেখো আমরা এবার কী করতে পারবো, ওদের মূলধনের অনুপাতটা কীভাবে আমরা নিতে পারবো। দেখো মূলধনের অনুপাত দেওয়া আছে, তাহলে প্রথম জনের মূলধন হচ্ছে 3, তাহলে প্রথম জনের মূলধনটা আর প্রথম জনের সময়টা আমরা গুণ করব, তাহলে আমরা ফ্রেশ একটা মূলধন পেয়ে যাবো, একই সময়ের ক্ষেত্রে মূলধনটা পেয়ে যাবো এত ইজ ডু। তারপরে দ্বিতীয় জনের দেখো, দ্বিতীয় জনের মূলধনটা 4 আর দ্বিতীয় জনের সময় আছে ওয়াই, ঠিক আছে, এত সময় ধরে টাকাটা দিয়েছিল জমা। তাহলে দেখো তার মূলধনটা আর সময়টা আমরা গুণ করে নেব, তাহলে এখানে কত হয়ে যাবে, 4y হয়ে যাবে। তাহলে এটা আমরা লিখে দেবো এখানে 4y। এই হচ্ছে আমাদের দ্বিতীয় জনের মূলধন। আর তৃতীয় জনের দেখে নাও, তৃতীয় জনের সময়টা হচ্ছে জেড একক আর মূলধন দিয়েছিল ও 6, ঠিক আছে, মূলধন অনুপাত থেকে বলতে পারছি 6। তাহলে 6 আর সময়টা গুণ করে নাও, তাহলে দেখো 6z পেয়ে গেলাম। তাহলে এইভাবে তাদের আমরা মূলধনের অনুপাতটা পেয়ে যাব একই সময়ের ক্ষেত্রে। আর মূলধনের অনুপাতটা একই সময়ের ক্ষেত্রে আর প্রাপ্ত লাভের অনুপাতটা সমান হয়, তাহলে প্রাপ্ত লাভের অনুপাত আমাদের দেওয়া আছে, তাহলে এর সঙ্গে আমরা সমান করতে পারবো। তো এখান থেকে দেখো আমরা 3x সমান 3 লিখতে পারবো, আর 4y সমান 2, আর এদিকে 6z সমান 9। এখান থেকে এক্সের মানটা আমরা পেয়ে যাব 1, আর এখানে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব এখানে 1, এদিকে 2 কাটাকাটি করে সমান 1/2, আর এখানে 3 দিয়ে কাটাকাটি করলে 3 দিয়ে 6, 3 3 9, তাহলে এখান থেকে আমরা জেডের মানটা পেয়ে যাচ্ছি, জেড সমান পেয়ে গেলাম 3/2, ঠিক আছে। এবার দেখো, এবার তাদের সময়ের অনুপাত বলেছিল, কত সময় ধরে তারা মূলধনগুলো নিয়োগ করেছিল। তাহলে তাদের সময়ের অনুপাতগুলো কী হবে, দেখো সময়ের অনুপাত বলতে x y z, তাই না, এই হচ্ছে সময়ের অনুপাত। তাহলে মানগুলো বসিয়ে দাও, এক্সের মান হচ্ছে আমাদের 1 ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম 2 আর জেডের মান পেলাম 3/2। এবার এদের দেখো, এদের পূর্ণ সংখ্যা যদি তৈরি করতে চাও অনুপাতকে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে পেয়ে যাবে 2:1:3। তাহলে আমাদের এটা অ্যান্সার, তাদের যে লগ্নিকৃত সময়ের অনুপাত চেয়েছিল তো সেটা পেয়ে গেলাম 2:1:3, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা লিখে দেবো এখানে 2:1:3 আমাদের অ্যান্সার। এবার আমরা 3 আর 4 নিয়েছি। দেখো 3টা বলছে ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং AOB 50 ডিগ্রি হলে কোণ ACB এর মান বের করতে বলেছে। দেখো আমাদের একটা ত্রিভুজ বলেছে, তাহলে আমরা যদি একটা ত্রিভুজ তৈরি করি, এই যে আমাদের দেখো একটা ত্রিভুজের নাম আমরা দিয়ে দিলাম ABC। এবার যেহেতু পরিকেন্দ্র বলেছে, তার আমাদের একটা পরিবৃত্ত আছে, তাহলে আমরা যদি একটা পরিবৃত্ত তৈরি করি, ত্রিভুজকে ঘিরে একটা বৃত্ত, এই হচ্ছে আমাদের পরিবৃত্ত। আর পরিকেন্দ্র হবে, পরিকেন্দ্র এখানে আমরা ও নাম দিয়ে দিলাম। এবার AOBর মান দেওয়া আছে 50 ডিগ্রি। AOB দেখো AOB যোগ করতে হবে, তাহলে এই কোণটা আমাদের দেওয়া আছে কত, 50 ডিগ্রি। তাহলে আমাদের কি বলেছে, ACB আর এই কোণের মানটা বের করতে বলেছে। তাহলে দেখো আমরা জানি যেটা হচ্ছে আমাদের একই চাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ AOBটা, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ ACBটা। তাহলে আমরা জানা আছে যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণটা, তাহলে এই কোণটা কত হবে, 50 ডিগ্রি অর্ধেক 25 ডিগ্রি। তাহলে আমাদের ACB কোণটা পেয়ে যাবো আমরা 25 ডিগ্রি। আচ্ছা অ্যান্সারে কিন্তু দেওয়া আছে 40 ডিগ্রি দেওয়া আছে। দেখো 40 ডিগ্রি হবে না, এই অনুযায়ী কোণটা যেহেতু আমাদের AOB আছে, তার জন্য আমাদের কিন্তু এখানে অ্যান্সারটা ACBর মানটা, কোণ ACBর মানটা আমরা 25 ডিগ্রি পাবো। দেখো 40 ডিগ্রি অ্যান্সারটা কখন হবে, যখন আমাদের, দেখো আমি আরেকটা ছবি আঁকি, এইভাবে আমাদের ধরো একটা ত্রিভুজ তৈরি করলাম, আর এখানে ABC নাম দিলাম, এখানে আমরা ও নাম দিলাম। আর এই যে দেখো, যদি আমাদের OABটা এই মানটা যদি দেওয়া থাকতো 50 ডিগ্রি, তখন কিন্তু এই মানটা হবে আমাদের 40 ডিগ্রি, ঠিক আছে। অনেক সময় এভাবে প্রশ্ন থাকে, তখন এখানে AOB না বলে তো তোমাদের বলে দিবে যে OABর মানটা 50 ডিগ্রি হলে পরে ACBর মান কত। তখন তোমরা কীভাবে করো আমি একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো তখন তোমরা করবা, দেখো এই কোণটা আমাদের জানা আছে, তাহলে দেখো এই বাহুতে এই বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা হবে আমাদের কত, 50 ডিগ্রি। এবার এই ত্রিভুজটা দেখো AOB ত্রিভুজের দুটো কোণ জানা থাকলে তৃতীয় কোণটা পেয়ে যাবো এই কোণটা। তাহলে এটা দেখো কী করে পাবো, 50 50 100, আর 180 থেকে 100 বাদ দিয়ে দাও, তাহলে এটা পেয়ে যাবো 80 ডিগ্রি। তাহলে এই কোণটা 80 ডিগ্রি হলে পরে এর অর্ধেক হয় এটা, তো এটা হবে তখন দেখো 40 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে হবে কিন্তু 40 ডিগ্রি। আর এখানে যদি আমাদের AOBর মানটা দেওয়া আছে, তাহলে AOBর মান দেওয়া আছে বলে আমরা
এসিবির মানটা কত পাবো 25 ডিগ্রি পেয়ে যাবো। আচ্ছা এবার দেখো চলে এসো এখানে 4 নাম্বারটা আমাদের বলেছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 2/3 হলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান কত হবে। আচ্ছা দেখো এখান থেকে সরল করে আমরা এর মানটা বের করতে পারবো। আমরা কি করব, আমরা এটাকে সাজাবো, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি করি। তাহলে এটা cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এদিকে 2/3 থেকে গেল। আচ্ছা এখানে দেখো আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র যদি ফেলে দিই তো আমরা পেয়ে যাব cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2/3। আচ্ছা দেখো এর মান কিন্তু আমরা 1 জানি, তা থেকে গেল আমাদের এটা। তাহলে এটা আমরা যদি 1 করে দিই সেটা 1 ইন্টু, আর দেখো cos স্কোয়ার থিটাকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এদিকে আছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর ডান দিকে কত আছে 2/3। এবার দেখো এবার আমরা যদি দেখি এখানে তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে আমাদের 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান 2/3। দেখো এরই মানটা বের করতে বলেছিল, তাহলে এর মানটা আমরা কত পেলাম 2/3 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে গেল 2/3। দেখো এবার 5 আর 6 নিয়েছি আমরা। 5এরটা বলছে একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা তো চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে তাহলে আমরা প্রথমে ব্যাসার্ধ আমরা আর নিলাম আর উচ্চতা এইচ নিলাম। তাহলে আর এইচ নিয়ে চোঙের আয়তন কি হয়, চোঙের আয়তনের সূত্র হয় পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো এবার বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করবে আর উচ্চতাকেও দ্বিগুণ করবে, এভাবে যদি করা হয় তখন চোঙের আয়তনটা কত হবে পাই আর স্কোয়ার, আর বলতে 2r তার স্কোয়ার ইন্টু এইচ বলতে 2h। তাহলে এখানে দেখো পাই ইন্টু 4 আর স্কোয়ার 2h। তাহলে এখানে দেখো 4 দিয়ে 8, 8টাকে আমরা সামনে নিয়ে আসলাম আর এদিকে লিখে দেবো পাই আর স্কোয়ার এইচ। তা দেখো আগের চেয়ে আয়তনটা দেখতে পাচ্ছি আমরা 8 গুণ হয়ে গেছে। তাহলে ব্যাসার্ধ উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তা চোঙের আয়তনটা কত গুণ বৃদ্ধি পাবে 8 গুণ বৃদ্ধি পাবে। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে 8 গুণ বৃদ্ধি পাবে। এবার 6 নম্বরটা বলছে দেখো বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক অজাইভ এর কেন্দ্রবিন্দুর ভুজকে বলে, আমরা জানি এটা মধ্যমা বলে, ঠিক না, কেন্দ্রবিন্দুর ভুজটাকে বলা হয় মধ্যমা। তাহলে অ্যান্সারটা হবে এটা মধ্যমা। তোমরা বইতে চলে যাবা P-355 পাতায় চলে যাও, আমি তোমাদের দেখাচ্ছি, সেখানে তোমরা দেখতে পাবা এই যে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ বৃহত্তর সূচক ক্ষুদ্রতর সূচকের এই যেখানে লেখা আছে দেখো এই যে এম বিন্দুর, এখানে দেখো এম বিন্দুটা আছে, যেখানে এম বিন্দুটা দেখো এটা হচ্ছে আমাদের এম বিন্দুটা, এম বিন্দুর যে ভুজটা আছে যেটা 32 পেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো লিখে দিয়েছে, তোমরা দেখো এই যে দেখো এখানে লেখা আছে এম বিন্দুর ভুজ, দেখা যায় হলো মধ্যমা, এম বিন্দুর ভুজ। তাহলে এখানে ভুজটাকে থেকে মধ্যমা বলা হয়। এবার আমরা 3-এর প্রশ্নগুলো চলে এসেছি। 3-এর প্রশ্নগুলো এখানে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে, আমরা 3-এর প্রশ্নগুলো দেখে নেব। দেখো ক্লাসে কোনো যদি অসুবিধা হয়, তোমরা কোনো কিছু বুঝতে না পারলে পরে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা, এবং যদি ক্লাসগুলো ভালো লাগে তো তোমরা ভিডিওগুলো নিশ্চয়ই লাইক এবং শেয়ার করবা বন্ধুদের কাছে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখো আমরা 3-এর একেরটা করাবো। 3-এর একেরটা বলছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়, তা 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। তা আমরা 2 বছর পর দ্রব্যটির মূল্য বের করে দেখব কত বের হচ্ছে। 81 টাকা বের হলে পরে সত্য, আর 81 টাকা না হলে মিথ্যা। তা দেখো 2 বছর পর দ্রব্যটির মূল্য যে আমাদের হবে তার আমরা সূত্রটা কি জানি, সমহারের সূত্রটা দেখো, যেটা আমাদের বর্তমান মূল্য থাকবে সেটা ইন্টু 1 মাইনাস হবে, দেখো হ্রাস হলে মাইনাস আর বৃদ্ধি পেলে প্লাস, তাহলে হ্রাস বলেছে বলে মাইনাস, আর শতকরা যেটা থাকবে 10%, তাহলে 10/100, আর টু দি পাওয়ার সময়টা থাকবে এখানে পাওয়ারে, একদম সমূল চক্রবর্তীর সূত্রটার মতন P/1, যেটা আমাদের সূত্র ছিল 1 + R/100, এখানে মাইনাস হয়েছে যেহেতু হ্রাসের জন্য, আর বৃদ্ধি থাকলে এখানে প্লাস হবে, আর এখানে হবে সময়টা হচ্ছে দেখো আমাদের 2 বছর বলেছে। তো এটা সলভ করে দেখবো কত বেরোচ্ছে অ্যান্সারটা। তাহলে এখানে দেখো এটা আমাদের 100, এটা যদি আমরা ভগ্নাংশে যোগবিয়োগ করো তো এটা পাবা তোমরা 90
90/100, যেহেতু স্কোয়ার আছে আমরা দুবার গুণ করে নেব 90/100, ঠিক আছে। ভিতরে থাকবে 90/100, স্কোয়ারের জন্য দুবার গুণ হয়ে যাবে। আচ্ছা, এখানে 100 100 কেটে দিলাম, দুটো শূন্য আমাদের এই কেটে গেল, থেকে গেলো 9 আর 9 গুণ, 9 9 গুণ করলে আমরা পেয়ে যাবো 81। দেখো 81 টাকা এসেছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা এটা সত্য অ্যান্সার, কথাটা আমাদের সত্য বলেছে। এবার 2 নম্বরটা দেখো বলছে, যদি a মাইনাস বি ভেরিয়েস 1/c, বি মাইনাস ভেরিয়েস 1/a এবং সি মাইনাস ভেরিয়েস 1/b হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফল হবে 1। আচ্ছা, আমরা দেখি ভেদ ধ্রুবক তিনটির যোগফল কত হয়। তাহলে এখানে দেখো আমরা কি করে ভেদ উঠাবো, তাহলে যদি এখানে ভেদ উঠাই, তাহলে a মাইনাস বি সমান সমান k1/c হবে, তাই না। আর এখানে এই জায়গায় আমরা করব b মাইনাস সি সমান সমান k2/a। আর এখান থেকে যদি বের করো c মাইনাস এ, ভেদ উঠালে পরে k3/b হবে এটা। ওকে, k1 k2 আর k3 এখানে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক এরা। এখান থেকে আমরা k1 এর মানটা বের করবো। দেখো k1 এর মানটা যদি বের করি, তাহলে আমাদের সিটা গুণ হয়ে যাবে। তা সিটা আমি একবারে গুণ করি, সিটা গুণ করে হবে ac মাইনাস বিসি। আর এখান থেকে আমরা k2 এর মানটা বের করব। তাহলে এখানে দেখো, আচ্ছা আমাদের এখানে সি হয়ে গেছে, এটা এ আছে, তো আমাদের এখানে এ হবে। তাহলে এ দিয়ে গুণ হবে বর্জ্য গুণন, তাহলে এটা দিয়ে যদি গুণ করো, তো এটা হবে আমাদের এ বি আর মাইনাস এসি। ওকে, আচ্ছা এখানে যদি গুণ করো, তাহলে এখানে k3 মানটা বের করব। তাহলে বিটা দিয়ে বর্জ্যগুণ হবে বিসি মাইনাস এবি। এবার আমরা কি করব, যোগফল বলেছে ধ্রুবকগুলি, তো যোগ করব ধ্রুবকগুলি, k1 যোগ k2 যোগ k3। তাহলে এদিকে ডান দিকে করে যোগ করবো, ডান দিকে এদিকে আছে প্রথমটা আছে এসি মাইনাস বিসি যোগ, তারপরটাতে আছে এবি মাইনাস এসি যোগ, তারপরটাতে আছে বিসি মাইনাস এবি। সমীকরণের যোগ, বাঁ দিকের যোগফল করলে ডান দিকের যোগফল করেছি আমরা। এখানে দেখো সবাই কিন্তু কেটে যাচ্ছে, দেখো প্রত্যেকের সঙ্গে কেটে যাচ্ছে। তাহলে আমাদের দেখো ধ্রুবকগুলির যোগফলটা কিন্তু আমরা 0 পেয়ে গেলাম, 1 পাইনি। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা সত্য না, অ্যান্সারটা আমাদের হবে মিথ্যা হবে। এবার দেখো 3 আর 4 নিয়েছি আমরা। তো 3 নম্বরটা বলছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। আচ্ছা এখানে দেখো সূক্ষ্মকোণ হতো যদি এখানে বৃহত্তর বৃত্তাংশস্থ বলতো, যেহেতু এখানে ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ বলেছে, তাহলে এটা সূক্ষ্মকোণ হবে না, এখানে স্থূলকোণ হবে। ঠিক আছে, দেখো কী করে এখানে স্থূলকোণ হবে আমি তোমাদের একটু দেখাচ্ছি প্রমাণটা আমি বুঝিয়ে দেবো। আমি একটা বৃত্ত নিলাম আর একটা আমরা ব্যাস নিলাম। অর্ধবৃত্তাংশ কোণ আমরা জানি, অর্ধবৃত্তস্থ কোণটা সমকোণ হয়। এবার আমি এখানে এইভাবে করে আমরা একটা এই জায়গাটা আমরা কেন্দ্রবিন্দু এখানে নিলাম, এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু ও। এইভাবে আমরা নিলাম এই যে, এখানে একটা আমরা বৃত্তস্থ কোণ তৈরি করলাম। ঠিক আছে, এটা আমাদের বৃত্তস্থ কোণ। আচ্ছা ব্যাসটা আমরা এবি নিলাম, এবি। আর এটা নিলাম, দেখো এটা নিলাম আমরা সি, এটা নিলাম আমরা ডি। ওকে, আচ্ছা এই যে দেখো আমাদের যেটা এখানে বলেছে ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণটা, এই যে এটা হচ্ছে অর্ধবৃত্তাংশটা, এটা বড়। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের এই যে বৃত্তচাপটা, এটা ছোট। ক্ষুদ্রতর বৃত্তাংশটা, এই কোণটা আমাদের দেখো আমরা যদি অর্ধবৃত্ত দিয়ে কোণটা তৈরি করি, এইভাবে যদি তৈরি করি কোণটা, এটা কিন্তু 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। আর এই যে আমাদের দেখো ক্ষুদ্রতর, যেটা আমাদের ছোট বৃত্তচাপের উপর কোণটা তৈরি হয়েছে, এই ডিসিবিটা, এই কোণটা কিন্তু আমাদের কি হবে 90 ডিগ্রির চেয়ে এই কোণটা বড় হবে। আমাদের এটা দেখাবো এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড়, এটা হবে আমাদের স্থূলকোণ হবে। ঠিক আছে, তো দেখো কীভাবে হচ্ছে। আচ্ছা এই কোণ, এটা যদি আমাদের বৃত্তস্থ কোণ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে দেখো তো এর সাপেক্ষে এই কোণটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা কিন্তু দেখো, এটা যদি 180 ডিগ্রির চেয়ে বড় কোণ আছে, তো এটা প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি যে আমরা লিখব যেহেতু প্রবৃদ্ধ, দেখো 180 ডিগ্রির চেয়ে বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। তাহলে প্রবৃদ্ধ কোণ, আমরা এই কোণের নামটা আমরা বলে দেবো ডিওবি। তাহলে ডিওবি, ঠিক আছে, ডিওবি কোণটা হবে 2 কোণ বৃত্তস্থ কোণটা ডিসিবি, ডিসিবি। ঠিক আছে, এটা হয় কারণ কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় এটা। আচ্ছা এখানে দেখো আমরা, এখানে আমাদের জানা আছে যে এখানে প্রবৃদ্ধ এই যে ডিওবি কোণটা,
ডিওবি কোণটা কিন্তু এখানে 180 ডিগ্রির চেয়ে বড় আছে। দেখো এই কোণটা কিন্তু 180 ডিগ্রির চেয়ে বড়, তাহলে প্রবৃদ্ধ ডিওবি কোণটা 180 ডিগ্রির চেয়ে বড়। তাহলে আমরা এর জায়গায় আমরা এটা বসাবো, আমরা বসিয়ে দেবো অতএব 2 ডিসিবি, আমরা বৃত্তস্থ কোণটা বসিয়ে দিলাম। তাহলে এটা বড় হবে কার চেয়ে? 180 ডিগ্রি চেয়ে বড় হবে এটা। এখানে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই, তো 2 দিয়ে ভাগ করলে পাবো কোণ ডিসিবি বড় কার চেয়ে? 90 ডিগ্রির চেয়ে। 2 দিয়ে ভাগ করলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তা দেখো তো এই যে ডিসিবি কোণটা আমরা কত পেলাম? 90 ডিগ্রির চেয়ে বড় পেয়ে গেলাম। তাহলে আমরা এটা বলতে পারবো যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা, তাই না? অর্ধবৃত্তাংশ বলতে এখান থেকে যদি আমরা একটা তৈরি করি, যে তোমাদের দেখানোর জন্য, এই যে আমাদের দেখো এভাবে তৈরি করলে পরে, বা যদি এখানেই আমরা যদি যোগ করি এই জায়গাটায়, ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের কী হয়ে যাবে? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আর এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে আমরা বলতে পারবো অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ হয় স্থূল কোণ হয়, সূক্ষ্ম কোণ হবে না। আমরা দেখো এখানে কোণটা আমরা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় পেয়েছি। তাহলে সূক্ষ্ম কোণ বলেছে বলে এই কথাটা আমাদের কী হবে? মিথ্যা হবে এটা। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে গেল মিথ্যা। এবার চলে এসো 4 নম্বরটা। 4 নম্বরটা আছে সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা এর মান 5। আচ্ছা এখানে দেখো আমাদের কোণটা যদি একই থাকে, দেখো কোণটা সমান থাকলে পরে সাইন স্কোয়ার, এটাকে থিতা মনে করব, সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা, তাহলে মানটা কী হয়? 1 হয়। এর মানটা আমরা কী জানি? এর মানটা আমরা জানি 1। তো এখানে 5 বলেছে, তাহলে এই কথাটা কিন্তু আমাদের কী হবে? এটা আমাদের মিথ্যা হবে। এটা কিন্তু সত্য নয়, এর অ্যান্সারটা আমাদের মিথ্যা। এটা 5 হবে না, এখানে 1 হবে। কারণ আমরা জানা আছে যে কোণটা যেই থাক না কেন যদি সমান কোণ থেকে যায়, তাহলে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা মানটা 1 হয় সবসময়। 5 বলেছে বলে মিথ্যা। এবার দেখো 5 আর 6 নিয়েছি আমরা। 5এরটা বলছে সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত 2:1 হবে। আচ্ছা এখানে দেখো শঙ্কু আর অর্ধগোলকের ভূমি সমান বলেছে, তাহলে এখানে যদি আমরা একটা শঙ্কু তৈরি করি, শঙ্কুর এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে এই যে আমাদের শঙ্কু। আর অর্ধগোলক দেখো, অর্ধগোলক হচ্ছে একটা বাটি, এই যে দেখো, তাহলে অর্ধগোলকের এই যে এটা উচ্চতা। এখানে অর্ধগোলকে দেখো ব্যাসার্ধটা আর উচ্চতাটা কিন্তু এখানে সমান অর্ধগোলকের। আর শঙ্কুর উচ্চতা আমরা এইচ নিয়ে নিলাম। আর ভূমিটা যেহেতু সমান বলেছে, তাহলে এরও ব্যাসার্ধ আর হবে, দুজনেরই ব্যাসার্ধ আর, শঙ্কুরের ব্যাসার্ধ আর অর্ধগোলকের ব্যাসার্ধ আর। তাহলে এবার দেখো তাদের আয়তন সমান বলেছে, তার শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমাদের শঙ্কুর আয়তনের সূত্র। সমান হবে গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র আমরা জানি 2/3 পাই আর কিউব, ঠিক আছে। এই যে বাবা, তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্র না মনে থাকলে কিন্তু অঙ্ক করতে পারবা না। তো এখানে দেখো আমরা যদি একটু কাটাকাটি করি, আর স্কোয়ার আর কিউব, তাহলে এখানে একটা আর থেকে গেল, আর এখানে 3 কেটে গেল, এদিকে পাই কেটে যাবে, তাহলে আমাদের এদিকে দেখতে পাচ্ছি এইচ, আর এদিকে আছে 2r। তাহলে আমরা করবো কি, এখন এইচের নিচে আরকে নামালাম, তো এখানে থেকে গেল আমাদের 2 এর নিচে 1 আছে। এখানে দেখো আমাদের যে আমি বললাম যে এটা গোলকের যে উচ্চতাটা কিন্তু ব্যাসার্ধটা, তাহলে এখানে h/r আমরা কত পেয়ে গেলাম? 2:1 পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো 2:1 আমাদের বলেছে, তাহলে এটা কিন্তু অ্যান্সারটা আমাদের সত্য হবে। অ্যান্সার আমাদের এটা সত্য। এবার 6এরটা দেখো x1, x2, x3 ... xn আছে, মানে এখানে 1 থেকে n অবধি আমাদের সংখ্যা বা রাশি আছে। তো এখানে দেখো বলছে এই সংখ্যক n সংখ্যার গড়টা x বার বলে দিয়েছে। এদের যে গড়টা আমাদের x বার বলে দিয়েছে হলে k + x1, k + x2, k + x3, এটা আমাদের 3 আছে, x3 ভালো করে লিখি, k + x3, আমাদের চলে গেছে k + xn অবধি চলে গেছে। তাহলে এদের আমাদের গড় বলেছে, এটা দেখাতে বলেছে k + x বার। যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। তা আমরা দেখব। আচ্ছা এখানে দেখো আমরা এদের গড়টা দেওয়া আছে x বার, তাহলে আমরা এদের গড়টা বের করে দেখি। তাহলে এখানে যদি গড় বের করি, আমরা সবগুলো যোগ করব আর যতগুলো থাকবে ততগুলো দিয়ে ভাগ করব, এটাই আমরা জানি গড়। তো টোটাল আছে আমাদের k + x1 প্লাস, এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা আছে k + x2,
ঠিক আছে, প্লাস আর লিখলাম না, এবার লিখবো শেষেরটা, লিখবো শেষেরটা আছে কে প্লাস এক্স এন। ঠিক আছে, আর এখানে নিচে ভাগ করতে হবে, সবগুলো যোগ করার পর কতগুলো সংখ্যা আছে দেখো, এখানে 1 থেকে শুরু হয়েছে আর n থেকে শেষ আছে, তাহলে কিন্তু আমাদের এখানে n সংখ্যক আছে, তো নিচে আমরা n দিয়ে দেবো। এবার দেখো এখানে আমরা কি করব, দেখো x1 প্লাস x2, এই যে x1 x2গুলো আমরা এক জায়গায় করলাম, প্লাস xn। ঠিক আছে, এদের আমরা এক জায়গায় করলাম, এই যে এদের এক জায়গায়। আর এখানে কে দেখো, কে আমাদের এখানে কটা কে হবে, কে একটা কত আমাদের 1 থেকে n অবধি কে আছে, তা টোটাল কে কতগুলো আছে, টোটাল কে আছে আমাদের n সংখ্যক, তাহলে n দিয়ে আমরা গুণ করে দেবো। এবার এদের নিচে n ছিল, দেখো nটা আমরা ভাগ করে দিলাম, একে nটা দিয়ে দিলাম, আবার nটা আমরা একে দিয়ে দিলাম, এভাবে আমরা পৃথক করে দিলাম nটাকে। এবার দেখো এই যে আমাদের দেখো এদের যে গড়টা হচ্ছে এটাই, দেখো এই যে এদের গড় বলতে এটা, এভাবে গড় বের করি, দেখো 1 থেকে n অবধি শেষ আছে আর নিচে আবার n আছে, তাহলে এদের গড়টা কিন্তু এখানে পেয়ে গেছে। আর এই মানটা আমাদের দেওয়া আছে দেখো x বার, এদের গড়টা বলে দিয়েছে x বার, তাহলে আমরা এখানে এদের জায়গায় আমরা x বার লিখতে পারবো, প্লাস আর এখানে দেখো n কেটে দাও, তাহলে আমাদের এটা কত থেকে গেলো, আমাদের শুধু কে থেকে গেল। আচ্ছা, সমান সমান কেটা আমরা আগে লিখলাম আর x বারটা আমরা পরে লিখলাম। দেখো আমাদের যেটা বলেছিল এদের গড়টা কে প্লাস x বার আমাদের কিন্তু মিলে গেছে, তাহলে এটা আমাদের সত্য আছে, অ্যান্সারটা সত্য। এবার আমরা দেখো 4-এর অঙ্কগুলো চলে এসেছি। 4-এর অঙ্কগুলো আছে 2 নম্বরের, এগুলো প্রশ্ন, এগুলো একটু আমাদের সংক্ষেপত করলে হবে না, একটু লিখে লিখে করাতে হবে। তো আমরা দেখো 4-এর একেরটা আমরা দেখে নেব কী বলছে। কোনো আসল 3 বছরের চক্রবৃদ্ধি সুদে মূলে, ঠিক আছে, আসলের 3/8 গুণ হয়। ঠিক আছে, এখানে আসলের, তাহলে আমাদের দেখো আসলটাকে ধরে নিতে হবে, তাহলে বার্ষিক সুদের হার আমাদের বের করতে বলেছে, তাহলে আমরা প্রথমে আসলটাকে ধরে নেব। তাহলে অ্যান্সার ধরি আসল, আসলটাকে পি বলা হয়, আসলটাকে আমরা x টাকা ধরে নিলাম, আসল আমাদের কত x টাকা। আচ্ছা, এবার দেখো আমরা সমূল চক্রবৃদ্ধি আমরা বের করব, আসলের এত গুণ হয় সমূল চক্রবৃদ্ধিটা, তাহলে এখানে হবে সমূল চক্রবৃদ্ধি, যেটা আমরা সরল সুদের ক্ষেত্রে সুদ আসল বলি, সুদ আসলটাকে এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বলা হয়, সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি কত পাবো, দেখো আসলের মানে আসলের এত গুণ, এত বলতে দেখো এটাকে ভেঙে যদি নিই, 8 3 24, 24 আর 3 27, তাহলে আমাদের আছে এখানে 27/8 গুণ। ঠিক আছে, এটা আমাদের বলেছে প্রশ্ন অনুসারে। এবার সমূল চক্রবৃদ্ধির মানটা আমরা যদি বলি সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্র। তাহলে এখানে আমরা এই মানটা লিখে দেবো x ইন্টু 27/8, তার মানগুলো বসাও। পি বলতে দেখো আসল আমরা x পেয়েছি, 1 প্লাস এখানে সুদের হারটা বের হবে, 8টা বের হবে এখানে, আর n হচ্ছে সময় 3 বছর, x ইন্টু 27/8, দেখো x আমরা কেটে দিতে পারবো। আচ্ছা, এখানে 1 প্লাস r/100 টু দি পাওয়ার 3 আছে, 27কে আমরা 27কে 3 লিখবো, 8কে আমরা 2 লিখবো, তার হোল কিউব করতে পারবো। এখানে পাওয়ার সমান হয়ে গেছে, তার মূল সংখ্যা সমান করব, তাহলে অতএব 1 প্লাস r/100 সমান 3/2, তাহলে এখান থেকে r এর মানটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এখানে দেখাই একটু, তাহলে বা r/100 সমান 3/2 মাইনাস 1, তাহলে এখানে দেখো এখানে আমরা বিয়োগটা পেয়ে যাবো 1/2, তা 2 দিয়ে 50কে 100কে কাটাকাটি করলে 50 পেয়ে যাবে। তা দেখো এখানে r এর মানটা 50 বর্গ গুণন 50 হয়ে যাবে, তাহলে 50% আমাদের। তাহলে আমরা সুদের হারটা কত পেয়ে গেলাম, সুদের হারটা পেলাম 50%। ঠিক আছে, এটা আমাদের কিন্তু অ্যান্সার হবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এখানে আমাদের তোমাদের দেখবা আগের ভিডিওতে আমি করে দিয়েছি তোমাদের P-73 পাতার যে আমরা করেছি এবিটি টেস্ট পেপার থেকে, ওখানে দেখবা 74 পাতার যে 4-এর 1-এর অঙ্কটা আছে, এই টাইপের অঙ্ক ছিল, সেখানে অঙ্কটাতে কিন্তু 3 বছর দেওয়া ছিল না, 3 বছরটা ওরা তো সম্ভবত ছেড়ে দিয়েছিল, অ্যান্সারটা কিন্তু আমাদের 50% ছিল। আমরা বলেছিলাম যে অ্যান্সারটা মিলেনি, যেহেতু ওখানে সময়টা 3 বছর দেয়নি, ওরা 3 বছর দিতে সম্ভবত ভুলে গেছে। তাহলে ওই অঙ্কটাতে দেখো 3 বছর সময় নিয়ে যদি তোমরা করো, তাহলে সেখানেও কিন্তু অ্যান্সারটা এইভাবেই হবে, 50% কিন্তু পেয়ে যাবা, এটা তোমাদের একটু বলে দিলাম আমি।
এবার দেখো দুইয়ের প্রশ্নগুলো, আমরা দুইয়ের প্রশ্নটা দেখে নেব। দুজনে একটি যৌথ ব্যবসায় মোট লাভ হয় 15,000 টাকা। প্রথম ব্যক্তির মূলধন 6,000 টাকা ও লভ্যাংশ 9,000 টাকা। প্রথম ব্যক্তির মূলধনটা আর লাভটা বলে দিয়েছে। এভাবে যদি হয় তাহলে দ্বিতীয় ব্যক্তির মূলধন বের করতে বলেছে। তারপর এখানে ধরে নিব দ্বিতীয় ব্যক্তির মূলধনটা X টাকা। আমরা এখানে অ্যান্সার ধরি দ্বিতীয় ব্যক্তির মূলধন, দ্বিতীয় ব্যক্তির মূলধনটা আমরা X টাকা ধরে নিলাম, X টাকা। আচ্ছা এবার দেখো, এবার তাদের মূলধনের অনুপাত আমরা লিখব প্রথম ও দ্বিতীয় ব্যক্তির মূলধনের অনুপাত, দেখো প্রথম ব্যক্তির মূলধনটা আছে 6,000 আর দ্বিতীয় ব্যক্তির মূলধনটা আমরা X ধরে নিলাম। ওকে, আচ্ছা এবার দেখো প্রথম ব্যক্তির আমরা লাভটা আমরা বের করবো এখান থেকে। মোট লাভ দেওয়া আছে, তো প্রথম ব্যক্তির লাভ, আমরা লাভ বের করছি। লাভটা দেওয়া আছে, আবার বের করবো X দিয়ে, তো সমান করে আমরা X এর মানটা বের করতে পারবো। প্রথম ব্যক্তির লাভ দেখো, প্রথম ব্যক্তির মূলধনটা হচ্ছে 6,000 আর নিচে আনুপাতিক যোগটা 6,000 যোগ X আর গুণ হয় মোট লাভটা আমরা গুণ দিয়ে দেবো 15,000। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে আমাদের লাভটা, প্রথম ব্যক্তির লাভটা কিন্তু দেওয়া আছে, তার অতএব দিয়ে আমরা সমান লিখতে পারবো 6,000 বাই 6,000 প্লাস X ইন্টু 15,000 সমান দেখো এটা প্রথম ব্যক্তির লাভটা কত দিয়েছে 9,000, তাহলে 9,000-এর সঙ্গে আমরা সমান করে দিলাম। এবার এখান থেকে সরল করে X এর মানটা পেয়ে গেলি অ্যান্সার। দেখো আমরা 2 নম্বরের অঙ্ক আছে, এগুলো 4-এর অঙ্কগুলো 2 নম্বরের অঙ্ক। তোমরা এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 মার্ক করে পাবা। তা 2 মার্কের প্রশ্নগুলো তোমাদের কিন্তু একটু লিখে করতে হবে। আমি যদি এখানে সংক্ষেপে করিয়ে দিই তোমাদের একটা অভ্যাস থেকে যাবে, তো তোমরা কিন্তু পরীক্ষায় সংক্ষেপে করে নিবা। যেহেতু মানুষ তো অভ্যাসের দাস, আমি যেভাবে করাবো তোমরাও সেভাবে করে নিবা। তার জন্য কিন্তু আমি লিখে করাচ্ছি, যে তোমাদের এটা লেখার অভ্যাসটা যেন থাকে। কারণ 2 নম্বরের প্রশ্ন একটু যদি লিখে না করো তাহলে তোমাদের কিন্তু অঙ্কটা কিন্তু ভালো হবে না মাধ্যমিকের জন্য। তার জন্য কিন্তু আমি একটু ডিটেলসে লিখে করাচ্ছি। ঠিক আছে, দেখো আমরা এখান থেকে X এর মানটা বের করে নিচ্ছি। কাটাকাটি আমরা যদি করি 3টা শূন্য কেটে নিব, আর এখানে 3 দিয়ে করলাম, 3 3 9, 3 5 15। এবার এই 3 দিয়ে এই 6,000-কে করলে 3 দিয়ে 6 আর 3টা শূন্য। এবার আমরা এখানে তো কিছু না 1 থাকলো। এবার যদি আমরা বর্গমূল করে নিই তাহলে এদিকে থেকে গেলো আমাদের 2,000। আচ্ছা 2,000 না, এটা আমাদের 5 আছে এখানে, তার 5 দিয়ে 10, তাহলে আমরা এদিকে 10,000 পেয়ে গেলাম সমান। আর এইদিকে 1-এর সঙ্গে গুণ করে হয়ে যাবে 6,000 প্লাস X। আচ্ছা আমরা দেখো এখানে X এর মানটা পেয়ে যাবো, দেখো 10,000 থেকে 6,000 বিয়োগ হবে, তাহলে আমরা পেয়ে যাবো কত 4,000। তাহলে দেখো আমরা পেয়ে গেছি দ্বিতীয় ব্যক্তির মূলধনটা। তাহলে অতএব দ্বিতীয় ব্যক্তির মূলধনটা আমরা কত পেলাম 4,000 টাকা। এটাই আমাদের অ্যান্সার। দেখো 3-এর প্রশ্নটা বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে a আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি মাইনাস এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি এর মান নির্ণয় করো। আচ্ছা এই অঙ্কটা একটু ক্লাস 11 স্টাইলে আছে, তো চলো তোমাদের নতুন জিনিস তোমরা শিখতে পাবো, অঙ্কটা খুব ভালো। তো আমরা কী করবো, দেখো এই সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে আলফা বিটা, তাহলে আমরা এক্সের জায়গায় আলফা বসাতে পারবো, এক্সের জায়গায় বিটা বসাতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারবো অ্যান্সার দিয়ে, যেহেতু বীজদ্বয় বলেছে তাহলে এক্সের মান একটা আলফা একটা বিটা, এক্সের মান এগুলো, বীজদ্বয় বলতে এক্সের মান। তাহলে আমরা যদি একবার আলফা বসাই তাহলে আমাদের পাবো এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি = 0। আচ্ছা এখান থেকে আমরা বি আলফা প্লাস সি এর মানটা যদি বের করি তাহলে মাইনাস পেয়ে যাব এ আলফা স্কোয়ার, এবং যদি আমরা বিটাটা পুট করি তাহলে আমাদের হয়ে যাবে এখানে এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি = 0। তাহলে আমরা এখান থেকে বি বিটা প্লাস সি এর মানটা বের করলে আমরা পেয়ে যাব মাইনাস এ বিটা স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা মানটা পুট করে দেবো। তাহলে এখানে যদি মানটা আমরা পুট করি
তাহলে দেখো এ আলফা স্কোয়ার ছিল, আর নিচে দেখো বি আলফা প্লাস সি এর মানটা আমরা বের করে রেখেছি, এই যে দেখো। তাহলে বি আলফা প্লাস সি এর মানটা কত, মাইনাস এ আলফা স্কোয়ার। তাই এখানে আমরা মাইনাস এ আলফা স্কোয়ার বসিয়ে দেবো, মাইনাস, আর উপরে আমাদের এ বিটা স্কোয়ার আছে, আর নিচে দেখো বি বিটা প্লাস সি এর মানটা আমরা বের করলাম, বি বিটা প্লাস সি মানটা আমরা পেলাম মাইনাস এ বিটা স্কোয়ার। এখানে লিখবো আমরা মাইনাস এ বিটা স্কোয়ার। এবার দেখো আমাদের কিন্তু এটা উপর উপর কেটে যাচ্ছে, এখানেও উপর নিচ কেটে যাচ্ছে। তাহলে এখানে আমাদের দেখো -1 থেকে গেল, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস করতে পারবা, আর এখানে তো উপর নিচ কেটে গেলে 1 হয়ে যায়। তো এবার -1 + 1 কেটে যাবে, কেটে গিয়ে কিন্তু আমরা পেয়ে গেলাম 0 অ্যান্সার। এবার 4-এরটা বলছে a + b √ab = 2:1 হলে a/b এর মান নির্ণয় করা। আচ্ছা, অনুপাতকে আমরা প্রথমে বাই করে নিই, a + b √ab = এদিকে 2/1। এবার আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে নিই। তো বর্গ করলে a + b তার হোল স্কোয়ার, আর নিচে আমরা ab পেয়ে যাবো, বর্গের জন্য রুটটা উঠে যায়, আর এদিকে 2 এর বর্গ 4, একের তো দাম নাই। এবার আমরা বর্গগুণ করলে a + b তার হোল স্কোয়ার -4ab = 0। দেখো 4ab-টা আমরা বাঁ দিকে নিয়ে চলে আসলাম। তাহলে এটা আমাদের সূত্র আছে a + b হোল স্কোয়ার -4ab, এর সূত্রটা আমরা জানি a - b তার হোল স্কোয়ার = 0। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা একটু লক্ষ্য করবা, এগুলো সূত্র আমাদের বীজগণিতের সূত্রগুলো জানা আছে। এবার a - b হোল স্কোয়ার 0 হলে পরে a - b-টা 0 হবে, আর a = আমরা b পেয়ে গেলাম। তাহলে এখন আমরা করবো কি, a/b করলাম, তাই এদিকে 1 রাখতে পারবো। তাহলে এখানে যদি আমরা a/b করি, তাহলে 1 নিচে তো 1 আছে, তাহলে আমরা 1:1 করতে পারবো। তাহলে a/b এর মানটা কিন্তু 1:1 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 5-এর অঙ্কটা বলছে ABC এর, আচ্ছা এখানে ত্রিভুজ হবে, ত্রিভুজ চিহ্নটা আমাদের একটু মানে ছুটে গেছে। ত্রিভুজ ABC এর কোণ ABC, দেখো এখানে √ওভার চিহ্ন ছিল, √ওভার তো হবে না, কোণ এটা আমাদের 90 ডিগ্রি আছে মানে কোণ চিহ্ন হবে। তাহলে কোণ ABC = 90 ডিগ্রি, এবং BD লম্ব AC যদি BD = 16 সেমি আর AD = 10 সেমি হয়, তাহলে CD এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমরা একটু ছবিটা আঁকি। দেখো আমাদের যেহেতু আমাদের ABCটা সমকোণী ত্রিভুজ হবে, একটা কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ছবিটা একটু বড় করে আঁকি, সুবিধা হবে বোঝার। একটু বেশি বড় হয়ে গেল, এইভাবে আমরা ছবিটা আঁকলাম। আচ্ছা, এখানে বি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা আমরা এ দিলাম, এটা আমরা সি নাম দিয়ে দিলাম। আবার বলেছে বিডি লম্ব এসি, দেখো বিডি লম্ব, এবার বিডি লম্ব এসি, তাহলে এটা আমাদের এগুলো হচ্ছে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি। এগুলো সব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর যে ত্রিভুজটা বড় ত্রিভুজ ছিল ABC ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। এখানে বিডির মানটা দেওয়া আছে 16, তাহলে এটা আমাদের 16 সেমি, আর এডি আমাদের দেওয়া আছে, এই যে এডিটা আমাদের কত 10, তাহলে এডিটা আমাদের 10 দেওয়া আছে। তাহলে এই সিডির মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা করবো কি, আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এডিবি থেকে আমরা কি করব, দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, তার অতিভুজ হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার = বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে আমরা মানগুলো যদি বসাই, তাহলে বিডির মান তো আমাদের 16, তাহলে 16-র স্কোয়ার প্লাস, আর এডির মান 10-এর স্কোয়ার, 16-র বর্গ ভাঙাবা 256 পেয়ে যাবা, আর 10-এর বর্গ তো 100, এটা যোগ করলে কত পেয়ে যাবা 356। আচ্ছা, এবার দেখো আমরা এই ত্রিভুজটা নিই, এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে আবার আমরা লিখব সমকোণী ত্রিভুজ, এটার নাম দিব আমরা বিডিসি থেকে। দেখো এখান থেকে আমরা, এটা যদি 90 ডিগ্রি হয় তো অতিভুজ আমাদের বিসি, তাহলে আমরা পেয়ে যাব বিসি স্কোয়ার = বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ঠিক আছে। এখানে আমাদের বিডির মান জানা আছে, এটা 16-র স্কোয়ার মানে 256 আমি করে দিলাম, 16 স্কোয়ার 256, আর এদিকে আমাদের সিডি স্কোয়ার। আচ্ছা, এই দুটো মান আমাদের কাজে লাগবে। এবার আমরা নিব বড় ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজ, এবার এবিসি নিব।
এবিসি থেকে এখানে দেখো এই কোণটা আমাদের 90 ডিগ্রি বলেছিল, তাহলে অতিভুজ এসি, তাহলে অতিভুজ স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো এসির জায়গায় আমরা লিখতে পারবো, এসির জায়গায় লিখবো আমরা এডি প্লাস ডিসিডি, আমরা সিডি বললাম, ডিসি না বলে সিডি বললাম, এডি প্লাস সিডি তার হোল স্কোয়ার। আর এবির মানটা আমরা বের করলাম 356, আর বিসির মানটা দেখো বের করে রেখেছি 256 প্লাস সিডি তার স্কোয়ার। আচ্ছা এবার দেখো এখানে আমাদের এডির মানটা দেওয়া আছে দেখো 10, তাহলে এডির জায়গায় 10 লিখলাম, আর এটা আমাদের সিডি তার হোল স্কোয়ার, এখানে 356। আচ্ছা এটা যদি আমরা যোগ করে নিই, দেখো এটা যোগ করে পাবা 12, এদিকে 10, 11, 5, 6, 612 পেয়ে গেলাম, আর এটা আমাদের সিডি স্কোয়ার। আর এখানে যদি আমরা সূত্র ভাঙাই, এটা হয়ে যাবে 100 প্লাস 20 সিডি প্লাস সিডি স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার সূত্র। এদিকে আমাদের 612 প্লাস সিডি স্কোয়ার আছে। দেখো উভয় দিকে সিডি স্কোয়ার আমরা কেটে দিতে পারবো, তাহলে এখানে আমাদের 20 সিডি সমান সমান, আর এটা 100টা যদি বিয়োগ করো তো এখানে পেয়ে যাবো 512, তাহলে 20 সিডি সমান 512। আচ্ছা আমি একটু এখানে দেখাই এই জায়গায়, তাহলে বা সিডি সমান পেয়ে যাবা 512, আর নিচে হবে 20, 2 দিয়ে কাটাকাটি করো, এখানে 10 আর এখানে 2 দিয়ে 4, আর এটা হয়ে যাবে 1 2 5 10 আর 2 12, 256 পেয়ে গেলাম। এবার দেখো এখানে 10 দিয়ে আমরা ভাগ করবো, 10 দিয়ে ভাগ করার নিয়ম কি, একটা শূন্যতে একটা বা দশমিক বসে যাবে, তাহলে এখানে দশমিকটা 6-এর পরে বসে যাবে, তাই না? তাহলে 25.6, তাহলে সিডির মানটা বের করতে বলেছিল, দেখো সিডির মান কিন্তু আমাদের এত সেমি, 25.6 সেমি আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার, এই যে অ্যান্সার আমরা পেয়ে গেছি। এবার আমরা চলে আসলাম 6-এর প্রশ্নটা। 6-এর প্রশ্নটা বলছে ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB 6 সেমি, OD 8 সেমি এবং OA 5 সেমি, তাহলে OCর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা আমরা আগে আয়তক্ষেত্রের ছবি আঁকবো, তো দেখো এখানে আমরা যদি আয়তক্ষেত্রের ছবি আঁকি, এই যে আমাদের আয়তক্ষেত্রের ছবি, আমরা নাম দেবো A, B, এটা সি, এটা আমরা ডি নাম দিলাম। এবার দেখো আয়তক্ষেত্রের ভিতরে অভ্যন্তরে একটা ও বিন্দু বলেছে, আমরা এখানে একটা ও বিন্দু নাম দিলাম, এখানে ও বিন্দু নাম দিলাম, ঠিক আছে, এটা আছে আমরা ও বিন্দু। তাহলে এখানে দেখো যেগুলো মানগুলো দেওয়া আছে, ওডি দেওয়া আছে, তাহলে এগুলো সব যোগ হবে, ওডি দেওয়া আছে, ওএ দেওয়া আছে, এদিকে আমরা এখানে ওটা নাম দিই, এখানে আমাদের ওসি দেওয়া আছে এই মানগুলো, আর এই যে ওবিও দেওয়া আছে আমাদের, ওবি। আচ্ছা ওসি দেওয়া নাই, ওসির মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ওডিগুলো দেওয়া আছে, দেখো ওডি যেটা বলেছে ওডিটা 8, তারপরে ওবি এখানে আছে দেখো 6, আর দেওয়া আছে ওএটা দেওয়া আছে 5, এই মানগুলো দেওয়া আছে। তাহলে এই যে ওসিটার এই দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা দেখো আমরা প্রথমে আগে অঙ্কন করব, আমরা অঙ্কনটা যদি করি, আমরা এই যে দেখো এডি এবং বিসি এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করব PQ, এই যে দেখো এটা আমরা PQ একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, এটা আমাদের একটা সমান্তরাল সরলরেখা PQ অঙ্কন করলাম, ওকে। তাহলে আমরা এখানে লিখে দেবো অঙ্কন, অ্যান্সার। অঙ্কন করেছি আমরা কি, যে এডি সমান্তরাল PQ সমান্তরাল BC, ঠিক আছে, এরা আমাদের কিন্তু সমান্তরাল। তাহলে এবার দেখো আমরা অঙ্কনটা করে নিয়েছি, এডি সমান্তরাল PQ সমান্তরাল BC। এবার আমরা দেখো এই যে এগুলো লম্ব হবে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, কারণ এটা তো সমান্তরাল হবে, ওটা একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণগুলো আমাদের কিন্তু, ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি। আমরা এই ত্রিভুজ থেকে যদি বলি, এই ত্রিভুজটা অতিভুজ কী হবে, OA হবে, তাহলে এখানে আমরা পেয়ে যাব দেখো OA স্কোয়ার সমান সমান OA স্কোয়ার সমান সমান AP স্কোয়ার প্লাস OP স্কোয়ার, আমরা এটা বলতে পারবো। আর এই ত্রিভুজটা নিচ্ছি আমরা, এই ত্রিভুজ থেকে আমরা যদি নিই, তাহলে দেখো এখানে OC অতিভুজটা হবে OC স্কোয়ার, ঠিক আছে,
ওসি স্কোয়ার আমরা পেয়ে যাব সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের সি কিউ আছে। আচ্ছা এটা যে আমরা নিলাম কোন ত্রিভুজ থেকে নিলাম, ত্রিভুজ এওপি থেকে নিলাম, ত্রিভুজ এওপি থেকে, এওপি থেকে নিয়েছি। আর এটা যে নিয়েছি কোন ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজ সিও কিউ, সিও কিউ থেকে নিয়েছি। একটু দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু সব সমকোণী ত্রিভুজ। আচ্ছা এবার দেখো আমরা এই দুটোকে যোগ করে নিই, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, তাহলে এদিকে হবে এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। আচ্ছা এবার আমরা করবো কি, এই যে এপি স্কোয়ারের জায়গায় আমরা ডি কিউ লিখতে পারবো। এরা তো যদি আয়তক্ষেত্র হয় তাহলে তো বাহুগুলি বিপরীত বাহুগুলো সমান, তাহলে এপি স্কোয়ার জায়গায় আমরা কী করলাম ডি কিউ স্কোয়ার। এবার দেখো এখানে সি কিউ স্কোয়ার আছে, স্কোয়ারটা ছুটে গেছে, আচ্ছা সি কিউ স্কোয়ার। আচ্ছা দেখো সি কিউ স্কোয়ার যে আছে, এই যে সি কিউ স্কোয়ার জায়গায় আমরা কি লিখে দেবো, আমরা পিবি স্কোয়ার লিখে দেবো, এই যে এর জায়গায় পিবি স্কোয়ার লিখে দিলাম। আর এখানে ওপি স্কোয়ারটা এদিকে রাখলাম, আর ও কিউ স্কোয়ারটা আমরা এদিকে রাখলাম। এবার দেখো এখানে আচ্ছা এটা স্কোয়ার আছে, ডি কিউ স্কোয়ার আছে, আমাদের স্কোয়ার হবে সব। এবার দেখো এই যে ডি কিউ স্কোয়ার, এই ত্রিভুজটা লক্ষ্য করো, তাই না, এই যে এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, ঠিক আছে, এই যে ডি কিউ স্কোয়ার আর এখানে আছে আচ্ছা ডি কিউ স্কোয়ার আর এদিকে হবে আমাদের ও কিউ স্কোয়ার, ঠিক না, আমরা একটু সাজিয়ে লিখি একটু, ডি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, আর এদিকে পিবি স্কোয়ার আর এদিকে ও পি স্কোয়ার, একটু সাজালাম। এবার দেখো ডি কিউ স্কোয়ার হচ্ছে এই বাহুটা আর ও কিউ স্কোয়ার হচ্ছে এই বাহুটা, তাহলে এই বাহুটা, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখানে আমরা ওডি স্কোয়ার লিখতে পারবো, এই দুটো বাহুর বর্গের সমষ্টিটা হবে ওডি স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারবো ওডি স্কোয়ার। ঠিক আছে, এই ত্রিভুজ থেকে আমরা সমকোণী ত্রিভুজ থেকে বলতে পারবো এই দুজনের মানটা ওডি স্কোয়ার। আর এই দুজনের মানটা দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো পিবি স্কোয়ার আছে আর ওপি স্কোয়ার আছে, তাহলে আমরা দেখো ওবি স্কোয়ার লিখতে পারবো, তাহলে এখানে আমরা লিখে দিতে পারবো ওবি স্কোয়ার। ঠিক আছে, এখানে আমরা ধরি এখানে লিখব সমকোণী ত্রিভুজ আমরা কি নিয়েছি, আমরা নিয়েছি ডিও কিউ ও ত্রিভুজ নিয়েছি পিওবি থেকে, এই দুটো ত্রিভুজ থেকে কিন্তু আমরা মানগুলো বসিয়েছি, আমরা পাশে বলে দিলাম। এবার দেখো এটা সরাসরি এটা পেয়ে গেছি, আমরা এখান থেকে ও এ স্কোয়ার মান বের ও সি স্কোয়ার মানটা বের করবো, যেহেতু আমাদের ওসি দরকার, তাহলে আমরা ও সি স্কোয়ার বাদিকে রাখলাম, আর এখানে ওডি স্কোয়ার ওবি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। ওকে, এটাকে দেখে নিয়ে চলে আসলাম। এবার দেখো ওডি স্কোয়ার মান আমাদের জানা আছে মানগুলো, ওডি কত, ওডি হচ্ছে আমাদের 8, এটা আমাদের ডি আছে, এটা ওডি স্কোয়ার, তাহলে ওডি স্কোয়ার 8 স্কোয়ার, ওবি আমাদের কত 6 স্কোয়ার মাইনাস ও এর মানটা আমাদের 5 স্কোয়ার, তাহলে এখানে দেখো 8 স্কোয়ার হচ্ছে 64, 6 স্কোয়ার হচ্ছে আমাদের 36 আর 5 স্কোয়ার হচ্ছে আমাদের 25। এতে যোগ করবো, এটা যোগ করলে হবে আমাদের 10, আর এখানে 6 3 9, আমরা পেয়ে গেলাম কত 100 পেয়ে গেলাম। এদিকে -25 আমি এখানে লিখি, বা ও সি স্কোয়ার সমান 100 থেকে 25 বাদ দাও 75 পেয়ে যাবা। এবার যদি বলি ও সির মানটা কত, বা ও সি সমান হবে √75। দেখো √75কে যদি ভাঙাও তোমরা কীভাবে ভাঙাতে পারবা, 5 × 5 × 3, 5 5 25, 25 3 75, তাহলে একটা 5 বের হবে আর 3টা কিন্তু থেকে যাবে। তাহলে এই যে আমরা দেখো একে যদি আমরা বর্গমূলটা করি তাহলে আমরা পেয়ে যাবো 5√3, আমি একটু এখানে পাশে দেখিয়ে দিলাম মানটা। তা দেখো এটাই আমাদের কিন্তু অ্যান্সার, ওসির মানটা বের করতে বলেছিল, ওসির দৈর্ঘ্য, তাহলে এত সেমি 5√3, ওসি সমান 5√3 সেমি, তাহলে এটা আমাদের অ্যান্সার আমরা বলে দিলাম। দেখো এবার আমরা 7 নম্বর অঙ্কটা নিয়েছি, যদি থিতার মানটা আছে 0 ডিগ্রি সমান কিংবা বড় আর 90 ডিগ্রির সঙ্গে সমান কিংবা ছোট, মানে আমাদের মাধ্যমিক সিলেবাসে থিতার মানটা এইভাবে ধরা হয়, সূক্ষ্মকোণ ধরা হয়। তো এইভাবে যদি থিতার মানটা হয় তাহলে আমাদের বলেছে 9 tan স্কোয়ার থিতা প্লাস 4 cot স্কোয়ার থিতা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। আচ্ছা দেখো আমরা এর সর্বনিম্ন মানটা কীভাবে নির্ণয় করব,
অ্যান্সার আমরা লিখব 9 tan স্কোয়ার থিতা প্লাস 4 cot স্কোয়ার থিতা সমান সমান দেখো আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার তৈরি করব 3 tan থিতা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিতা তার হোল স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমরা লিখব a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab 2a এ বলতে হচ্ছে আমাদের 3 tan থিতা, বি হচ্ছে 2 cot থিতা। আচ্ছা এখানে দেখো tan থিতা cot থিতা পাশাপাশি থাকলে কেটে যায়, তাহলে এটা আমাদের 3 tan থিতা, এটা 2 cot থিতা তার হোল স্কোয়ার, আর এখানে 2 3 6 আর 6 দিয়ে 12, ঠিক আছে। tan থিতা cot থিতা কেটে গেছে কারণ পাশাপাশি থাকলে এরা কাটে, কারণ cot থিতাকে তুমি 1/tan থিতা লিখতে পারবা আর উপর নিচ tan থিতা কেটে যাবে। আচ্ছা এবার দেখো এই মানটা যদি আমরা ছেড়ে দিই তাহলে এই মানটা কী হবে, হয় 12 সঙ্গে সমান হবে কিংবা এর চেয়ে বড়ো হবে। তাহলে এই মানটা যদি না লিখি তাহলে আমরা এটা করতে পারবো এর মানটা, ঠিক আছে। আচ্ছা আমরা এই মানটা এখানে লিখি 9 tan স্কোয়ার থিতা প্লাস 4 cot স্কোয়ার থিতা, ঠিক আছে। এই মানটা লিখে দিলাম। আমরা যদি এটাকে ছেড়ে দিই তাহলে এর মানটা হয়ে যাবে হয় 12 কিংবা 12-এর চেয়ে বড়ো, এটা হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল 12, তাই না। কারণ দেখো এটা কি আছে, এটা তো আমাদের এর মানটা এই যে একটা রাশির বর্গ, হয় 0 হবে নাহলে 0-এর চেয়ে বড় হবে। তা আমরা এখানে লিখব যেহেতু 3 tan থিতা মাইনাস 2 cot থিতা তার হোল স্কোয়ার এর মানটা কি আছে, হয় 0 হবে কিংবা 0-এর চেয়ে বড়, ঠিক আছে। দেখো আমি এটা বুঝাচ্ছি এটা কেন 0 কিংবা 0-এর চেয়ে বড় হবে। আমি একটা উদাহরণ নিই তোমাদের, ধরো আমরা x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এর মানটা 0 কিংবা 0-এর চেয়ে বড় কেন, তাই না। হয় 0 হবে নাহলে এর মানটা 0-এর চেয়ে বড় হবে। এক্স ওয়াইয়ের তুমি যে কোনো মান নাও, এক্সের মান আমরা নিয়ে নিলাম -2 নিয়ে নিলাম, ওয়াইয়ের মান নিয়ে নিলাম আমরা 5 নিয়ে নিলাম, তুমি এখানে বসাও মানগুলো -2 এটা 5 বলতে এখানে 25, তাহলে এখানে দেখো সরল করো তাহলে এটা পেয়ে যাবো আমরা -27, এটা ছোটো মান নিই 5 না নিয়ে আমরা তাকে আমরা ধরে 1 নিয়ে নিলাম, বা এটা 3 নিয়ে নিলাম, ছোটো মান নিচ্ছে আমরা 3 নিয়ে নিলাম। তাহলে আমরা এটা যদি 3 নিই তাহলে এখানে আমরা 3 হবে, তাহলে এটা হবে -5 তার স্কোয়ার, তাহলে -5-এর স্কোয়ার কত হবে 25, ঠিক আছে। তা দেখো 25 মানটা কি 0-এর চেয়ে বড়, আর 0-এর সঙ্গে সমান কখন হবে, যখন এক্স আর ওয়াই সমান হবে, যদি 1 হয়ে যায় তাহলে 1 - 1 তার হোল স্কোয়ার, তাহলে এখানে দেখো 0 হয়ে যাচ্ছে, 0-এর স্কোয়ার তাহলে 0। তাহলে এই জন্য কোনো রাশির বর্গের মানটাকে বলা হয় 0 হবে নাহলে 0-এর চেয়ে বড় হবে, ঠিক আছে। তাহলে দেখো এই মানটা যদি 0 হয় তাহলে এই মানটা 12-এর সঙ্গে সমান হবে, আর এই যদি 0-এর চেয়ে বড় হয়ে যায়, তাই না। তাহলে দেখো কোনো জিনিস সরে গেল, তো সরে গেলে পরে কী হবে, এই পার্টটা ছোটো হয়ে যাবে, এই পার্টটা বড় হয়ে যাবে। তাহলে এই যে এই পার্টটা বড় হয়ে গেল তার জন্য আমরা কী দেখালাম, এটা বড় দেখালাম, তাহলে এর মানটা হয় 12 কিংবা 12-এর চেয়ে বড়, ঠিক আছে। এটা তোমাদের বুঝতে হবে ভালো করে। আচ্ছা এবার দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি। দেখো এই যে এর মানটা দেখো, এই রাশিটার মানটা যে বলেছিল সর্বনিম্ন মান কত, তাই এই সবচেয়ে ছোটো মানটা কিন্তু 12 ছোটো, 12 চেয়ে আর ছোটো হবে না, 12 থেকে শুরু, 12-এর চেয়ে বড় হতে পারে এর মানটা, কিন্তু 12-এর চেয়ে ছোটো হবে না। তাহলে এর সর্বনিম্ন মানটা আমরা পেয়ে গেছি 12, তাহলে অতএব যে লিখে দেবা 9 tan স্কোয়ার থিতা প্লাস 4 cot স্কোয়ার থিতা এর সর্বনিম্ন মান আমরা কত পেলাম, সমান 12 পেয়ে গেলাম, ঠিক আছে। সর্বনিম্ন মানটা আমরা কত পেলাম 12। দেখো 8-এর প্রশ্নটা আমাদের বলছে tan থিতা মাইনাস cot থিতা সমান 0 হলে sin থিতা মাইনাস 15 ডিগ্রি প্লাস cos থিতা প্লাস 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। আচ্ছা আমরা এই যে প্রথম সমীকরণ দেওয়া আছে এখান থেকে আমরা থিতার মানটা বের করে নেব। তাহলে আমরা প্রথমে করব tan থিতা সমান cot থিতাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো tan থিতা সমান cot থিতাকে লিখছি tan 90 ডিগ্রি মাইনাস থিতা, ঠিক আছে। আমি লিখতে পারবো কারণ tan 90 ডিগ্রি মাইনাস থিতা cot থিতা হয়ে যায়, তাহলে এখানে tan ভ্যানিশ করলে আমরা অতএব থিতার মানটা পেয়ে যাব 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে থিতা এদিকে এসে 2 থিতা হয়ে যাবে 90 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 45 ডিগ্রি, থিতার মানটা কত পেয়ে গেলাম 45 ডিগ্রি পেয়ে গেলাম। এবার যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই থিতার মানটা, তাহলে এখানে ছিল আমাদের সাইন, থিতার জায়গায় বসাবো 45 ডিগ্রি
মাইনাস 15 ডিগ্রি প্লাস কস থিটার জায়গায় বসাবো আমরা 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, সাইন এটা হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি, কস আর এটা আমাদের যোগ করে হয়ে যাবে কত 60 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান আমরা হাফ জানি, আর কস 60 ডিগ্রির মানও আমরা হাফ বলতে পারবো। সাইন 30 ডিগ্রির মানটা আর কস 60 ডিগ্রির মানটা সমান হয়, আর হাফ হাফ যোগ করে তোমরা 1 পেয়ে যাবা। তাহলে আমাদের 1 অ্যান্সারটা পেয়ে গেলাম। দেখো এবার 9 নম্বর অঙ্কটা বলছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোণ অর্ধবৃত্তের ব্যাস এবি, আর বলেছে কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, আর বিসি সমান 2√7 সেমি হলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা আমরা অর্ধবৃত্ত বলেছে, তাহলে আমরা একটা অর্ধবৃত্ত যদি তৈরি করি, এভাবে আমরা অর্ধবৃত্ত তৈরি করে দিলাম। এবার দেখো এখানে এবিটা আমাদের ব্যাস বলেছে, তাহলে এবিটা ব্যাস, আর এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এখানে আমরা যদি একটা আমরা নাম দিই, এটা সি নাম, তাহলে এই যে দেখো এসিবিটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ আমাদের সমকোণ হয়, 90 ডিগ্রি হয়, তাহলে এসিবিটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো বাহুগুলোর মান দেওয়া আছে, আমাদের বিসির মানটা দেওয়া আছে, বিসির মানটা 2√7 দেওয়া আছে, আর এসিটা বের করতে বলেছে, আর এখানে আমাদের কেন্দ্রবিন্দু। দেখো আমাদের কিন্তু ব্যাসার্ধ বলে দিয়েছে 4 সেমি, তাহলে ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে এবিটা আমরা পেয়ে যাবো ব্যাসটা, তাহলে এবির দৈর্ঘ্যটা 8 হবে। তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে শুরু করব। তাহলে এবি কত হবে, এবি হবে 2 × 4 = 8 সেমি। ঠিক আছে, আমরা কিন্তু এবি ব্যাসটা পেয়ে গেলাম, আর এখানে বিসি তো দেওয়াই আছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এসিবি থেকে আমরা বলতে পারবো অতিভুজ হচ্ছে আমাদের এবি স্কোয়ার সমান ভূমি হচ্ছে আমাদের বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। লম্বভূমি তুমি যে কোনো ধরে নিতে পারো, কিন্তু অতিভুজটা হবে সমকোণের বিপরীত বাহুটা, যে কোণটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। তাহলে এবিটা আমাদের অতিভুজ। এবার মানগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে এবির মানটা আমরা পেয়ে গেছি 8 স্কোয়ার, বিসির মানটা আমাদের জানা আছে 2√7, এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছিল, আর এসিটা আমাদের বের হবে। আচ্ছা এসিটা আমরা এদিকে লিখলাম, আর 8 স্কোয়ার 64, আর এদিকে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস হবে, এটা 2 স্কোয়ার 4 আর √7 স্কোয়ার 7, তাহলে এখানে 64 মাইনাস এটা যদি হয় এটা কত হবে 7 × 4 = 28, এটা যদি আমরা বিয়োগ করি 8 করে দিলে 14, 6 দিলে এটা 5, 2 করে দিলে 5, 3 দিলে 36। তা দেখো এসির মানটা 36 বর্গমূল 6, তাহলে এসির মান কিন্তু আমরা 6 সেমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, এসির দৈর্ঘ্য বের করতে বলেছিল। এবার 10 প্রশ্নটা দেখো, বলছে একটি ঘনকের ভিতরে দীর্ঘতম 4√3 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা হয়, তার ঘনকটির আয়তন কত? আচ্ছা আমরা একটা যদি ঘনকের ছবি আঁকি, তা তোমরা ঘনকের ছবি এভাবে আঁকতে পারবা। ঘনকের যে তলগুলো হয়, তাই না, ঘনকের প্রতিটি তল কিন্তু বর্গক্ষেত্র। তাহলে আমরা একটা বর্গক্ষেত্র আগে আঁকবো, আর একটা বর্গক্ষেত্র আমরা তৈরি করছি। এভাবে যদি যোগ করে দাও, এদিকে যোগ করে দাও, এভাবে যোগ করে দাও, আর এভাবে যোগ করে দেখো আমরা ঘনক আমরা কিন্তু তৈরি করে নিলাম। এবার ঘনকের ভিতরে এমন একটা দণ্ড রাখবে, তাই না, দীর্ঘতম, সবচেয়ে বড়, দীর্ঘতম বলতে সবচেয়ে বড় দণ্ড, তাহলে সেটা কর্ণ বরাবর আমরা রাখতে পারবো ঘনকের ভিতরে। তাহলে কর্ণ বরাবর যেভাবে দণ্ডটাকে যে রাখা হয়, এই যে দেখো ঘরের কর্ণ বরাবর, তোমরা যেমন নিজের একটা ঘরটাই দেখে নিবা, যে ঘরের কর্ণ বরাবর যদি রাখো, এই কোণ বরাবর ওই কোণ বরাবর, তাহলে কর্ণ বরাবর কিন্তু সবচেয়ে বড় দণ্ডটা রাখা যাবে। তাহলে এখানে যে দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা কিন্তু কর্ণের দৈর্ঘ্যটাই দেওয়া আছে। তাহলে আমাদের এখানে লিখব প্রশ্নানুসারে তাই না, প্রশ্নানুসারে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত 4√3 সেমি হবে। ঠিক আছে, প্রশ্নানুসারে এটাই আমাদের কিন্তু ঘনকের কর্ণ দৈর্ঘ্য হবে। আচ্ছা ঘনকের বাহু দৈর্ঘ্য যদি আমরা এই ধরে নিই, তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য, বাহুটাকে আমরা বাহু বলতে পারবো, ধারও বলতে পারবো,
ধারের দৈর্ঘ্য এ সেমি। তাহলে অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3 এ সেমি, √3 ইন্টু বাহু। ঠিক আছে, এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। আচ্ছা, এবার দেখো আমরা কর্ণের দৈর্ঘ্য এখানে পেলাম, আর এখানে কর্ণের দৈর্ঘ্য আমরা জানা আছে। তাহলে √3 এ সমান 4√3, √3 কেটে দিলে আমরা এর মানটা পেয়ে গেলাম 4। ঘনকের কিন্তু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 4। তাহলে অতএব ঘনকের আয়তন, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউব, মানে 4-এর কিউব ঘন সেমি। দেখো 4-এর কিউব কত হয়? 4-এর কিউব 64 হয়। তো আমরা পেয়ে গেলাম 64 ঘন সেমি। তো এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 11 নম্বর প্রশ্নটা কী বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেমি এবং তির্যক উচ্চতা 2 ডেসিমি। এখানে লক্ষ্য করবা এখানে সেমি আর ডেসিমি আছে, তাহলে এককটা কিন্তু একই করে নিতে হবে। তাহলে আমরা ডেসিমিকে সেমি করে নেব। আচ্ছা, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, শঙ্কু দেখো, শঙ্কুর ছবিটা আমরা যদি তৈরি করি, এটা হচ্ছে ব্যাস শঙ্কুর। এভাবে আমরা একটা শঙ্কু তৈরি করতে পারবো। এই যে ভূমির পরিধিটা, মানে আমাদের দেখো ভূমিটা হচ্ছে শঙ্কুর বৃত্ত, তাহলে বৃত্তের পরিধিটা কিন্তু আমাদের দেওয়া আছে। বৃত্তের পরিধি শঙ্কুর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধির সূত্র 2πr, 2πr মানটা কিন্তু আমাদের জানা আছে। তাহলে আমরা এখানে লিখব, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর সেমি। তাহলে অতএব শঙ্কুর ভূমির পরিধির সূত্র কী হবে? 2πr সেমি, যেহেতু পরিধি একটা বৃত্ত আর বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। এবার এই মানটা আমাদের দেওয়া আছে, 2πr সমান কত? 88। তাহলে এখান থেকে আমরা r এর মানটা পেয়ে যাব। এখানে দেখো 2 দিয়ে যদি কাটি, 2 4 8, 2 4 8। এবার আমরা কাটবো 22 দিয়ে 44। তাহলে r এর মানটা পেয়ে গেলাম 7 দিয়ে 14। এবার দেখো আমাদের যেটা বলেছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, তো আমরা লিখব অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। দেখো শঙ্কুর বক্রতল বলতে হচ্ছে পার্শ্বতলটা, ঠিক আছে, এটা আমাদের শঙ্কুর উচ্চতা। তো এই যে পার্শ্বতলটা আছে, মানে ভূমিটা বাদ দিয়ে যে উপরের তলটা, তাকে বলা হয় বক্রতল। তো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা তোমরা জানবা, πr/l হয়। l বলতে তির্যক উচ্চতা। এখানে দেখো আমাদের এলটা দেওয়া আছে 2 ডেসিমি, তাহলে একে তো আমাদের সেমি করতে হবে। তাহলে এখানে দেখো ডেসিমিকে যদি সেমি করো, তাহলে আমাদের কী করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা সেমি পেয়ে যাব। ডেসিমি ছোট, ডেসিমি বড়, সেমি ছোট, বড় থেকে ছোটো যাচ্ছ, তাহলে গুণ করতে হবে। যেহেতু একটা ঘর একটা পার্থক্য, তা 10 দিয়ে গুণ, তাহলে আমরা কত পেয়ে গেলাম? তির্যক উচ্চতা 20 সেমি পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখানে মানগুলো বসাবো। পায়ের মান 22/7, আর এর মান বের করলাম 14, আর এলটা আমাদের হয়ে গেল 20। আচ্ছা 7 দিয়ে 14। এবার দেখো এদিকে হয়ে গেল 4, 4 দিয়ে 8, 4 দিয়ে 8, আর শূন্যটা বসিয়ে দাও। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 880 বর্গ, যদি ক্ষেত্রফল বর্গ আসবে, বর্গ সেমি। ঠিক আছে, 880 বর্গ সেমি। আমাদের শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 880 বর্গ সেমি। তো এটাই আমাদের অ্যান্সার। এবার চলে এসেছি 4/12। আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। তো তোমাদের সব অঙ্কগুলো কিন্তু আমি ভালোভাবে করে দিয়েছি। কোথাও যদি কোনো সমস্যা হয়, কোনো অঙ্ক যদি বুঝতে সমস্যা হয়, তা তোমরা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবা। এবং ক্লাসটা যদি ভালো লাগে, তো তোমরা তোমাদের এই ভিডিওগুলো লাইক করো এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। এবং যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নেব আজকে 4/12 নম্বর অঙ্কটা। বলছে যদি UI সমান xi - 45/10, সামেশন fi UI সমান -16 এবং সামেশন fi সমান 200 হয়, তবে x বার এর মান নির্ণয় করো। আচ্ছা, তো x বার আমাদের সূত্র আছে, তার আগে আমরা দেখব অ্যান্সার।
এই যে আমাদের ইউআই আছে, তাহলে আমরা যেহেতু ইউআইয়ের মান আমরা বলতে পারবো এক্স আই মাইনাস এ বাই এইচ, এভাবে ইউআই বলা হয় এক্স আই মাইনাস এ বাই এইচ। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা বলতে পারবো এর মানটা, এর জায়গায় 45 আছে, তাহলে এ হবে আমাদের 45, আর দেখো এইচের জায়গায় 10 আছে, তাহলে এইচটা আমাদের কিন্তু 10। ওকে, এবার আমাদের জানতে হবে এক্স বারের সূত্রটা। তাহলে আমরা এক্স বারের যেহেতু সূত্রটা জানি, তাহলে এক্স বার সমান সমান আমরা জানি এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই। এই সূত্রটা আমাদের জানতে হবে, এটা বইতে আছে সূত্রটা। ঠিক আছে, এক্স বার সমান সমান এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই। তার মানগুলো আমাদের জানা আছে, বসিয়ে দাও। এর মানটা আমরা 45 বের করলাম, এইচের মানটা আমরা 0 লিখে দিয়েছি, এটা আমাদের 10 হবে। তাহলে এইচের মানটা আছে 10, আর এখানে ইন্টু, আর সামেশন এফ আই ইউআর মানটা দেখো দেওয়া আছে -16, আর নিচে সামেশন এফ এর মানটা আছে 200। এটা সলভ করে নেব আমরা। এখানে একটা শূন্য কাটালাম, আমরা কাটাবো 4 দিয়ে, 4 4 16, 4 5 20, তা আমাদের থেকে গেল 45। এখানে দেখো, এখানে আমরা মাইনাস পাবো, -4/5। ঠিক আছে, উপরে শুধু 4ই বেঁচেছে। আচ্ছা, আমরা একটা এদিকে করি, তাহলে এক্স বারের মানটা, অতএব এক্স বার সমান সমান পেয়ে যাব, যদি আমরা লসাগু করি ভগ্নাংশের যোগ বিয়োগ, 5 লসাগু, 5 5 25, 5 4 20, 20 2 22, আমরা 225 পেলাম। এদিকে -4, তাহলে এখানে বিয়োগ করে হবে 221/5। 221কে 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে পাবো 5 4 20, আবার 21, আবার 5 4 20, দশমিক, আর একটা দশমিক জন্য 0, 10 হয়ে যাবে, 2 5 10। তাহলে আমরা দেখো এক্স বারের মানটা কিন্তু পেলাম 44.5, আমাদের এটাই অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো, আমি সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, কোনো অসুবিধা নাই। তোমাদের যদিও তোমাদের কোনো অসুবিধা হয়, আমি বললাম, এর আগেও বলেছি যে তোমরা কমেন্টে জানাও আমাকে কীরকম ক্লাসগুলো হচ্ছে, তোমরা কমেন্টে এসো, তোমাদের কমেন্ট অপেক্ষা আমি থাকবো। তাহলে ঠিক আছে, আজকের আমি তোমাদের দেখো এবিটি টেস্ট পেপার থেকে কিন্তু পেজ নাম্বার 140 পাতায় আমি দিলাম। ঠিক আছে, এরপরের যে পেজগুলো আছে আমি আবার নিয়ে আসবো তাড়াতাড়ি ভিডিও, তো কোনো চিন্তা নেই। আমি কিন্তু যত তাড়াতাড়ি চেষ্টা করব, আমি এবিটি টেস্ট পেপারটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। এবিটি টেস্ট পেপার যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে আমরা অন্য কোনো টেস্ট পেপার আমরা শুরু করে দেবো। তা ঠিক আছে, আজকে এই অবধি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে তোমরা ভালো থেকো।